আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের গুরুত্বপূর্ণ মার্কেট আপডেট ভিডিওতে। সো গতকাল থেকে আমরা ক্রিপ্টো মার্কেটে বিশাল বড় সড়ো ডাম দেখতে পেয়েছি। তো অক্টোবরের 10 তারিখের পর থেকে হাইস্ট সিঙ্গেল ডে লং লিকুইডেশন গতকাল নিয়েছে। তো বর্তমান আসলে ক্রিপ্টোকারেন্সি মার্কেট দেখে মনে হচ্ছে এজন্য এক লিকুইডেশন ইভেন্টের মেলা। পাবলিক ট্রাস্ট একদম তলানিতে এসে পড়েছে। মানুষ যেন ক্রিপ্টো মার্কেটের উপর আর খুব একটা বেশি ভরসা করতে পারছে না, রাইট? যদি লক্ষ্য করেন আমাদের গতকালের লিকুইডেশন ইভেন্টে অলমোস্ট 2.45 বিলিয়নের মতো লং পজিশন, যার মধ্যে ম্যাক্সিমামই লং পজিশন অলরেডি উইপড আউট হয়ে গেছে। এবং আরও কিছুটা যদি লক্ষ্য করেন, আমাদের আরেকটা ডাটা যদি দেখাই, ম্যাক্সিমাম বড় বড় লিকুইডেশন ইভেন্টগুলো আমাদের উইকেন্ডে চালানো হয়। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অক্টোবর মাসে 2025 সালে 11 তারিখে যে 19 বিলিয়নের মতো একটা লিকুইডেশন নেওয়া হয়েছিল, সেটা কিন্তু উইকেন্ডে ছিল। 2 নাম্বারটাও কিন্তু আমাদের উইকেন্ডেও ছিল এবং গতকালও কিন্তু আমাদের উইকেন্ড ছিল। অর্থাৎ ম্যাক্সিমাম লিকুইডেশন ইভেন্টগুলো আমাদের উইকেন্ডে চালানো হয়। এই কারণে মার্কেটের অবস্থা যখন খারাপ থাকে, উইকেন্ডে ট্রেডিং থেকে বিরত থাকা উচিত বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। সো যাই হোক, কথা বাড়াবো না। আজকের ভিডিওটি মূলত 3টি পার্টে করা হবে, যার প্রথম পার্টে থাকবে জিওপলিটিক্যাল কিছু নিউজ প্লাস গুরুত্বপূর্ণ কিছু ডাটা, খুবই গুরুত্বপূর্ণ কিছু ডাটা, এবং দ্বিতীয় পার্টে থাকবে মার্কেটের সেন্টিমেন্ট অ্যানালাইসিস, এবং লাস্ট পার্টে থাকবে আমাদের মার্কেটের সবচাইতে গুরুত্বপূর্ণ পার্ট টেকনিক্যাল অ্যানালাইসিস, যেটা থেকে আমরা বুঝতে পারি মার্কেট উপরে যাবে না মার্কেট নিচে যাবে। যাই হোক, ভিডিওটি শুরু করার আগে একটি ডিসক্লেমার। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। অ্যান্ড যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন, কারণ মার্কেটে ইনস্ট্যান্ট ফান্ডামেন্টাল নিউজগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে আমরা শেয়ার করে থাকি, এবং বিভিন্ন সময় বিভিন্ন টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতেই শেয়ার করি। ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট পিন কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। সো এইবার আমরা কথা বলবো না, সরাসরি আমাদের প্রথম নিউজে যাব। দেখুন, ট্রাম্প নতুন ফেড চেয়ারের নাম ঘোষণার পর থেকে মার্কেটে প্যানিক ক্রিয়েট হয়েছে, এবং সেই সাথে আমরা দেখতে পেয়েছি ডলারে কিন্তু দারুণভাবে কামব্যাক করা স্টার্ট করেছে, অর্থাৎ ডলার স্ট্রং হয়েছে। তো অনেকের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে এমন যে ফেড চেয়ার মিস্টার জেরোম পাওয়েল যাওয়ার পরে ট্রাম্প এমন একজনকে সিলেক্ট করবেন এবং তিনি শুধু রেড কাট করবেন এবং মার্কেট শুধু পাম্প করতেই থাকবে। বিষয়টা কিন্তু মোটেও এরকম নয়। যাই হোক, হু ইজ কেভিন ওয়াশ? কে এই নতুন কেভিন ওয়াশ? কে আসলে যাকে আসলে সিলেক্ট করার পর, ফেড চেয়ার মনোনীত করার পর মার্কেটে আমাদের প্যানিক ছড়িয়েছে। তো কী কারণে ছড়িয়েছে, তিনি কে, এই বিষয়টা আমরা প্রথমে ক্লিয়ার করি। দেখুন, কেভিন ওয়াশ একজন মার্কিন অর্থনীতিবিদ। এর আগে তিনি 2006 থেকে 2011 পর্যন্ত ফেডের গভর্নর ছিলেন, রাইট? তিনি ফেডের গভর্নর ছিলেন। তিনি সাধারণত ইনফ্লেশনকে একদমই পছন্দ করেন না, একদম বলতে একদমই পছন্দ করেন না তিনি ইনফ্লেশনকে, এবং রেট কাটের চাইতেও তিনি রেট হাইকের পক্ষেই বেশি থাকেন, যাতে ইনফ্লেশন না বাড়ে। ঠিক আছে, সোজা বাংলায় তিনি সাধারণত একজন কঠোর মুদ্রানীতির মানুষ, অর্থাৎ হ্যাকুইশ হিসাবে সবচাইতে বেশি পরিচিত, এবং তিনি আসাতে রিস্কি অ্যাসেটের উপর চাপ বেড়ে যাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। এই কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছি গোল্ড, সিলভার, বিটিসি এই সমস্ত অ্যাসেটগুলো মোটামুটি তার নামটা ঘোষণার পর থেকেই ড্রপ করা স্টার্ট করেছে। কী কারণে? কারণ তিনি একজন হ্যাকুইশ স্বভাবের লোক, তিনি ইনফ্লেশনকে পছন্দ করেন না, এবং এই মুহূর্তে আমরা জানি ইউএসএতে ইনফ্লেশন 2.7%-এর কাছাকাছি সম্ভবত, আমি যতদূর জানি, এবং এটা কিন্তু ফেডের লক্ষ্যমাত্রা 2%-এর চাইতেও অনেক উপরে। যদি এরকম ইনফ্লেশন না কমে এরকম থাকে, তিনি কিন্তু কেভিন ওয়াশ কিন্তু কোনোভাবেই রেট কাট করবেন না। এটা কিন্তু আমরা না, যারা আসলে ইকোনমিক্স নিয়ে শুধুমাত্র ন্যূনতম ধারণা রাখে, তারাও কিন্তু বিষয়টা একদম পরিষ্কারভাবে বুঝতে পারবে। ঠিক আছে, দ্যাটস ওয়াই মার্কেটে একটা প্যানিক অলমোস্ট সরিয়ে গিয়েছে। সো দ্যাটস ওয়াই আমরা মার্কেটেও কিছুটা ড্রপ দেখতে পেয়েছি, অ্যান্ড আমরা ডিএক্সওয়াইতেও কিছুটা বাম দেখতে পেয়েছি। যাই হোক, ডিএক্সওয়াইয়ের চার্টে আমরা কিছুটা পরে আসব। এরপর 2 নম্বরে আইএসএম পার্সিং ম্যানেজিং ইন্ডেক্স। এইটা কি? পিএমআই, আপনারা সকলে এটাকে পিএমআই হিসেবে চেনেন। হোয়াট ইজ পিএমআই? তো এই ইন্ডেক্স দ্বারা বোঝা হয় ইউএসের ফ্যাক্টরির অবস্থা ভালো না খারাপ, অর্থাৎ
অর্থনীতি, ইউএসের অর্থনীতি এক্সপ্যান্ড করছে, বৃদ্ধি পাচ্ছে, নাকি অর্থনীতি কলাপস করতে অর্থাৎ ছোট হচ্ছে? সো যখন এই ইন্ডেক্স 50-এর উপরে থাকে তখন এইটা দ্বারা আমরা বুঝি অর্থনীতি এক্সপ্যান্ড করছে বা অর্থনীতি ভালো চলছে বলতে পারেন, ঠিক আছে। আর এই ইন্ডেক্স 50-এর নিচে থাকলে বোঝা যায় ইউএসের অর্থনীতি দুর্বল, অর্থনীতি দুর্বল, কোনো মতে চলার চেষ্টা করছে তারা, ঠিক আছে, ঠিকঠাক কোনো মতে চলার চেষ্টা করছে আর কি। অর্থনীতি দুর্বল 50-এর নিচে, আর 50-এর উপরে ইন্ডেক্স থাকলে অর্থনীতি সবল। তো এইবার যদি আপনারা লক্ষ্য করেন সেক্ষেত্রে পরিষ্কারভাবে আমাদের পিএমআই রয়েছে 47.9, ঠিক আছে। কিছুটা উপরের দিকে গিয়েছিল, আমরা বিটিসিকেও কিন্তু পাম্প দেখতে পেয়েছিলাম, অ্যান্ড দেন কিন্তু এগেইন ড্রপ করেছে আস্তে আস্তে, আমরা দেখতে পাচ্ছি 47.9-এর কাছাকাছি রয়েছে, অর্থাৎ ক্লিয়ার, একদম ক্লিয়ার ডাইরেকশন, একদম পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে ইউএসএর অর্থনীতি এখন আমাদের খুব একটা আসলে সুবিধাজনক অবস্থানে নেই। এটা কিন্তু এক্সপ্যান্ড করছে না, বরং আরও নিচের দিকে যাচ্ছে। অ্যান্ড 2021 সালের দিকে একটু যদি আপনারা লক্ষ্য করেন সেক্ষেত্রে পরিষ্কারভাবে 2021-এ দেখতে পারবেন 64-র কাছাকাছি ছিল। কেন? যখন করোনা পরবর্তী সময় ফেড কী করেছে? ফেড মানি প্রিন্টিং করেছে, কোয়ান্টিটিভ ইজিং চালু করেছে, মানি প্রিন্টিং করেছে তারা এই ধাক্কাটাকে সামাল দেওয়ার জন্য। দ্যাটস ওয়াই আমরা পরবর্তীতে দেখতে পেয়েছি এটা কিন্তু ইন্ডেক্স 64-র কাছাকাছি ছিল, অ্যান্ড ওই সময় কিন্তু আমরা রিস্কি অ্যাসেটগুলোতে দারুণ রিটার্ন দেখতে পেয়েছি। যখন এটা দ্বারা আমি বোঝাতে এটাই চাইলাম যে যখন ইউএসের অর্থনৈতিক অবস্থা ভালো থাকে অবশ্যই আমাদের এই সমস্ত রিস্ক অ্যাসেটগুলো পাম্প করবে, ঠিক আছে। আর যখন অবস্থা খুব একটা বেশি ভালো থাকে না, কোনো মতে টেনে টুনে তারা চলে, তখন কিন্তু আমাদের রিস্ক অ্যাসেটগুলো তো একদম খুব একটা বেশি আমাদের হাইপ হয়ে যাওয়ার মতো কোনো কারণ একদম পরিষ্কারভাবে নেই, যে যাই বলুক না কেন, ঠিক আছে। সো ভিডিও তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক করার চেষ্টা করবেন। তো 3 নম্বরে যে আমাদের নিউজটা থাকবে, অ্যান্ড আরেকটু কিছুটা অ্যাড করি, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের 2 তারিখে কিন্তু আমাদের পিএমআই ডাটা আসবে, ঠিক আছে। এখানে ফরকাস্ট করা হচ্ছে 48.5, ঠিক আছে। যদি এক্সপেকটেশন অনুযায়ী 48.5 আসে সেটা আমাদের ইঙ্গিত করবে যে হয়তোবা কিছুটা ভালো হওয়ার চেষ্টা করছে। আর যদি আমরা দেখি 47.9-এর নিচে আসার স্টার্ট করেছে সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারবো যে দেশের অর্থনীতি আস্তে আস্তে আরও খারাপের দিকে যাচ্ছে। তো নজর রাখবেন, এটা কিন্তু একদম রেড দেওয়া আছে, অর্থাৎ আমাদের মার্কেটকে কিন্তু ইম্প্যাক্ট করবে এই নিউজ। বাংলাদেশ সময় 2 তারিখে রাত 9টার কাছাকাছি আসার চেষ্টা করবে। 3 নাম্বার নিউজ আমাদের ইউএস ব্যাংক ফেলার। দেখুন ব্যাংক সিস্টেম ইউএসের আস্তে আস্তে হঠাৎ বিঠাৎ আমরা নিউজ পাবো যে 2টা একটা করে কলাপস করার চেষ্টা করছে, ঠিক আছে, ফেলার করার চেষ্টা করছে, 2-1টা করে আমরা হয়তো মাঝে মাঝে নিউজ পাবো। তো সাময়িকভাবে এটা মার্কেটে কিন্তু প্যানিক ছড়ানোর চেষ্টা করবে। দীর্ঘস্থায়ী যদি চিন্তা করেন এটা ভালো, খারাপ নয়, ঠিক আছে। ইউএসের মানুষের হয়তো বা ক্রিপ্টোকারেন্সির দিকে ঝোঁক বেড়ে যেতে পারে। এমনি যে ট্রেডিশনাল ব্যাংকিং সিস্টেম আছে এই ব্যাংকিং সিস্টেমের প্রতি হয়তো বা আশাহত তারা হতে পারে, সেটা লঙ্গার টাইম ফ্রেমের বিষয়, কিন্তু শর্টার টাইম ফ্রেমে মার্কেটের প্যানিক ছড়াবে এবং সেটা কিন্তু আলটিমেটলি মার্কেটকে ড্রপ করার চান্সই বেশি থাকবে। তো 4 নাম্বার যে বিষয়টা নিয়ে আমরা দেখাবো এটা কিন্তু একদম আমাদের ইম্পর্টেন্ট। ডলার যে শক্তিশালী হচ্ছে, ফেডের নিউ চেয়ার এর নিউজে তার প্রমাণ একদম আমরা দেখতে পাচ্ছি। ইফেক্টটা যদি বলেন, এই যে দেখেন ভাই, আমাদের ডলার কিন্তু অলমোস্ট ডিএক্সওয়াই কিন্তু 95.51-র কাছাকাছি পড়ে গিয়েছিল, বাট আমরা ফেডের নতুন চেয়ার ঘোষণার পরেই কিন্তু এটা পাম্প দেখতে পাচ্ছি। সো এই মানিগুলো কোথা থেকে আসছে বলেন? এই যেখানে যে পাম্প করেছে ডিএক্সওয়াই, মানিগুলো কোথা থেকে আসছে? আমি বারবার আপনাদের একটা বিষয় অনেক দিন ধরে বলছি যে একই মানি চারদিকে ঘুরতে থাকে। দেখুন আমরা যখন এই ডিএক্সওয়াইয়ের দিক একটু লঙ্গার টাইম ফ্রেমে যদি দেখেন, ডিএক্সওয়াই কিন্তু অনেক দিন ধরেই কিন্তু ডলার উইক হওয়ার চেষ্টা করছে, অনেক দিন ধরে। তো এই যে ডলার থেকে টাকাটা বের হয়েছে, এই টাকাটা বের হওয়ার টাকাটা কোথায় গিয়েছে? কিছু এসেছে ক্রিপ্টোতে, যার ম্যাক্সিমামই এসেছে আমাদের স্টক মার্কেটে, এবং তার ভিতরে গোল্ড, সিলভার সহ বিভিন্ন ধরনের আমাদের মেটালে কিন্তু ভালো রকমের মানি এসেছে। কোথা থেকে? ডলার থেকে, ঠিক আছে। যারা ডলার হোল্ড করতো তারাই কিন্তু ওই সমস্ত ডলার থেকে শিফট হয়ে ওই সমস্ত অ্যাসেটগুলোতে যাওয়ার চেষ্টা করছে। এইবার যদি আমাদের ডলারটা স্ট্রং হওয়া শুরু করে, ডলারটা আস্তে আস্তে পাম্প করার চেষ্টা করে, সেম এক্স্যাক্ট একদম ছোট বাচ্চারাও বুঝবে যে আমাদের ডলার যদি স্ট্রং হয় সেক্ষেত্রে আমাদের গোল্ড, ক্রিপ্টো, আমাদের সিলভার, আমাদের স্টক মার্কেট কিন্তু ড্রপ করার চেষ্টা করবে, কারণ ওই সমস্ত জায়গা থেকে মানি কিন্তু ডাইরেক্ট আমাদের ডলারে আসার চেষ্টা করবে, ঠিক আছে।
সো এইটো ছিল আমাদের মোটামুটি প্রথম পার্ট। আমাদের দ্বিতীয় পার্টে থাকবে সেন্টিমেন্ট অ্যানালাইসিস। সেন্টিমেন্ট আর বলার মতো কোনো ভাষা আপাতত আমি খুঁজে পাচ্ছি না। যদি লক্ষ্য করেন এই যে দেখুন, তাহারা কি করছে, তাহারা কারা, ইনস্টিটিউশনাল ডিমান্ড তলানিতে আমি অনেকদিন আগেই বলেছিলাম। দেখুন এই যে তারা শুধু প্রতিনিয়ত বিটিসিকে সেল দিয়েই যাচ্ছে, ঠিক আছে, সেল দিয়েই যাচ্ছে। আর অন্যদিকে মাইক্রো স্ট্র্যাটেজি, মাইকেল সেলার তারা বাই করে যাচ্ছে। আর আমাদের বড় বড় ইনস্টিটিউশন, ব্ল্যাক রকের মতো ইনস্টিটিউশন তারা সেল দিয়ে যাচ্ছে। এখন মাইকেল সেলারের বিষয়টা ভাই আলাদা জিনিস। তাদের নিজস্ব স্টক থেকে তারা ফান্ড রাইজ করে দেন বিটিসিতে ইনভেস্ট করে। আবার বিটিসিতে পরে তারা কি করে, তাদের নিজস্ব স্টক যেটা রয়েছে সেটা আসলে বিক্রি করে, সেই স্টকটা তারা বিক্রি করে ফান্ড রাইজ করে দেন বিটিসিতে ইনভেস্ট করে। তার সিস্টেম আলাদা ভাই, তার সাথে আমাদের তুলনা দিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে। এখন তিনি শুধু বাই করছে দেখে বিটিসি শুধু পাম্প করে, বিষয়টা এরকম নয়, ঠিক আছে। এখানে বড় বড় ইনস্টিটিউট রয়েছে, ব্ল্যাক রক, আর্ক ইনভেস্টমেন্ট, ফিডেলিটি, তারা আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি সেল দিচ্ছে। তারা যতক্ষণ পর্যন্ত সেল দিতে থাকবে মার্কেটে কোনোভাবেই আমরা ভালো রকমের রিকভারি এক্সপেক্ট করতে পারি না। দ্বিতীয়ত ফিয়ার এবং গ্রিড ইন্ডেক্স এক্সট্রিম ফিয়ারে, এবং যদি ইরান এবং আমাদের ইউএসএ কোনো ধরনের কোনো ঝামেলা ক্রিয়েট হয়ে যায়, চান্স ম্যাক্সিমাম থাকে উইকেন্ডে। দ্যাটস ওয়াই উইকেন্ডে কিন্তু আমাদের প্যানিক বেশি ছড়ায়। তো যদি কোনো ঝামেলা ক্রিয়েট হয় সেক্ষেত্রে কিন্তু মার্কেটের অবস্থা আরও খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, প্যানিক কিন্তু আরও ছড়ানোর সম্ভাবনা রয়েছে। এই তো গেল আমাদের নেগেটিভ টিউন। এবার যদি পজিটিভের বিষয়ে কিছু বলি, সেক্ষেত্রে আমরা টেকনিক্যালি দেখব যে পজিটিভিটির কোনো আসলে আশা আমাদের আছে কি না, ঠিক আছে। তো আমরা প্রথমে মান্থলি টাইম ফ্রেমে আসবো। মান্থলি টাইম ফ্রেমে পরিষ্কারভাবে যদি লক্ষ্য করেন, সো এইখানে ভাই আমি সব কিছু কাটবো, ঠিক আছে, একদম পরিষ্কারভাবে সবই কাটলাম, ঠিক আছে, নতুন করে ফ্রেশ অ্যানালাইসিস যাতে করে আপনারা বুঝতে পারেন। সো আমি কি করব, আমি নিচ থেকে ফিফথ ড্র করবো, আমাদের একদম সাইকেল লো বলতে পারেন এটাকে, ঠিক আছে। ওকে ফাইন, সাইকেল হাই, ঠিক আছে, আমি ফিফথ ধরবো। ওকে ফাইন, আমরা দেখতে পাচ্ছি এখানে কি 0.382 থেকে কিছুটা রিয়েক্ট আমরা পেয়েছিলাম। যদি কত পার্সেন্টের কথা চিন্তা করেন, 0.382 একটা ইম্পর্টেন্ট লেভেল, 16% মতো বিটিসি পাম্প করেছিল এবং আপনারা বলেছিলেন বিটিসি ইজ ব্যাক। নো, বিটিসি প্রথমত আমাদের ডিসকাউন্ট লেভেলে আসতে হবে। প্রিভিয়াস ভিডিওতে আমি বলেছিলাম যে ডিসকাউন্ট লেভেল আমি অবশ্যই দেখাবো। সো এখানে যদি আমরা ডিসকাউন্ট লেভেলের কথা চিন্তা করি, তাহলে আমাদের এই সাইকেলের অন্ততপক্ষে ডিসকাউন্ট লেভেল $70,600 আশেপাশে এক, এবং মান্থলি টাইম ফ্রেমে একটা বেয়ারিশ ইমব্যালেন্স থেকেও কিন্তু পড়া স্টার্ট করছে। অর্থাৎ বিটিসি কিন্তু স্টিল এখন পর্যন্ত লঙ্গার টাইম ফ্রেমে কিছুটা নিচের দিকে যেতে চাইবে। সেম উইকলি টাইম ফ্রেমে আসবো। উইকলি টাইম ফ্রেমে আমাদের সেম একইভাবে ইমব্যালেন্স জোনটা আরও কিছুটা ছোট করব, ঠিক আছে, ছোট করব, বিকজ এটা আমাদের উইকলি টাইম ফ্রেমের ইমব্যালেন্স ট্যাপ করেছে। ফাইন, মার্কেট কোথায় যেতে চায়, নিচে যেতে চায়। আমাদের 50 উইকলি মুভিং অ্যাভারেজ ব্রেকডাউন, ফাইন, ব্রেকডাউন আমাদের ধরবে কোনটা, 100, আমাদের 100 উইকলি মুভিং অ্যাভারেজ। ওকে ফাইন, ধরে কিছুটা পাম্প দিয়েছে, দেন আমাদের এইটাকে ব্রেকডাউন দিয়েছে, এবং সেটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলটিতে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম যে ব্রেকডাউন দিলে মোর শনি লোডিং, এবং আরও ভালো মতো আমি বলার চেষ্টা করেছিলাম যে ব্রেকডাউন দিলে কিন্তু আমরা নিচের দিকে যাব। আপনি যদি একটু লক্ষ্য করেন সেক্ষেত্রে পরিষ্কারভাবে ভাই এই যে দেখুন, বলার চেষ্টা করেছিলাম যে মার্কেট খুবই সেন্সিটিভ জায়গায় রয়েছে, $87,000 আশপাশে তখন মার্কেট আমাদের ছিল। আমি পরিষ্কারভাবে জানানোর চেষ্টা করেছিলাম এটা ব্রেকডাউন দিলে সোজা 74,400, বাট স্টিল আমরা দেখতে পেয়েছিলাম 75,000 একটা উইক মার্কেট মেরেছিল। তো ব্রেকডাউন আমাদের 100 উইকলি মুভিং অ্যাভারেজ ব্রেকডাউন সোজা আমাদের কিন্তু মোটামুটি 74,000। কেন বলেন 74,000 কী কারণে? এখানে আমরা দেখতে পাচ্ছি অন কাইন্ড অফ এ সাপোর্ট জোন, ঠিক আছে, যেটা আমাদের থাকবে $73,680 আশপাশে, এক নাম্বার। দুই নাম্বার, এখানে কিন্তু আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট নয়, আমরা এখানে একটা প্রাইস ট্যাবলেট দিয়ে রাখবো, কারণ এটা আমাদের 200 উইকলি মুভিং অ্যাভারেজ $58,000 আশপাশে। খুবই ইম্পর্টেন্ট ভাই, খুবই 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 ইম্পর্টেন্ট। 100 যেভাবে ইম্পর্টেন্ট, 50 যেভাবে ইম্পর্টেন্ট, 200 খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এটা আমরা প্রথমত প্রাইস ট্যাবলেট দিয়ে রাখবো, ঠিক আছে। রাখার পরে আমরা আরেকটা ইম্পর্টেন্ট লেভেল খোঁজার চেষ্টা করব, যেটা আমাদের থাকবে অলমোস্ট 150 কাছাকাছি, ঠিক আছে, 150 কাছাকাছি জোনে আমাদের একটা সাপোর্ট লেভেল থাকবে, যেটা থাকবে অ্যারাউন্ড দেখতে পাচ্ছেন আপনারা অলমোস্ট 69,000 70,000-এর আশেপাশে। আর আমাদের ফিবোনাকি কি বলছে লঙ্গার টাইম ফ্রেমের ফিবোনাকি বলছে যে ওকে ফাইন, $70,600 পরে থেকে হয়তোবা বিটিসিকে আস্তে আস্তে করে আমরা অ্যাকুমুলেট করতে পারি, যদিও আমাদের মাইনিং কস্ট কিন্তু এর চাইতেও উপরে রয়েছে, যেটা আমাদের ভিন্ন কথা, ঠিক আছে। সো এটা আমি একদম পরিষ্কার অ্যানালাইসিস দিয়ে দিলাম। আর ডেইলি টাইম ফ্রেমে পরিষ্কার অ্যানালাইসিস থাকবে এইরকম, কোন রকম
এইরকম। তো যখনই আমাদের সরি, যখনই আমাদের এটাকে আমরা নতুন ব্রেকআউট স্ট্রাকচার পেয়েছি, যেহেতু আমাদের মেজর স্ট্রাকচার ডাউনে ছিল, মেজর ট্রেন্ড আমাদের ডাউন ছিল, ডাউন ট্রেন্ডে যখন ছিল আমাদের মোটামুটি রিটেস্ট করেছে 618 লেভেল পর্যন্ত। আপনারা সকলেই জানেন যারা রেগুলার বেসিসে আমাদের এই ভিডিও দেখেন। তো রিটেস্ট যেহেতু করেছে অ্যান্ড যেহেতু আমাদের নিচের দিকে ফল ডাউন করছে, যদি এইখান থেকে আরও নিচের দিকে আসে 42 রিটেস্ট করতে হয়তো বা 83-84 পর্যন্ত আসতে পারে। তারপরেও কিন্তু আলটিমেটলি মার্কেটের বায়াস আমাদের নিচের দিকেই থাকা উচিত বলে আমার কাছে মনে হয়। যখন আমাদের ইম্পর্টেন্ট লেভেল 73-70 এই সমস্ত জোন অ্যান্ড এখানে কিছুটা ধরা যায়, নেক্সট 58 দিকে আসলে হয়তো বা বড় সড়ো করে ধরা যেতে পারে, ঠিক আছে, যেতে পারে। নিজের অ্যানালাইসিস করবেন, দেন মার্কেটে ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয় এই মুহূর্তে। আমরা ইউএসডিটি ডমিনেন্সের লঙ্গার টাইম ফ্রেমের অ্যানালাইসিস যেটা করতে আমি বাধ্য। তো দেখুন, সেই অনেক দিন আগের কথা, ঠিক আছে, এখানে মান্থলি টাইম ফ্রেমের একটা ব্যারিশ ইমব্যালেন্স আমি আপনাদের মার্ক করে রেখেছিলাম অ্যাকুরেটলি ভাই, অ্যাকুরেটলি আমাদের মান্থলি টাইম ফ্রেমের বেয়ারিশ ইমব্যালেন্স জোনের মধ্যে এসেছে। তো এইবার আমরা কিছুটা রিজেকশন আস্তে আস্তে, একবারেই নয়, যেহেতু অনেক উপরে চলে এসেছে, আস্তে আস্তে রিজেকশন এক্সপেক্ট করতে পারি। যদিও আমাদের চান্স কিন্তু ক্রিয়েট হয়ে যায় এইখানে পরিষ্কারভাবে একটা সাপ্লাই জোন রয়েছে, এই সাপ্লাই জোনকে অলমোস্ট 7.89-এর কাছাকাছি ট্যাপ করারও কিন্তু চান্স থাকে, ঠিক আছে। সো একটু সাবধানে এখন আমাদের মার্কেটে হয়তো বা আস্তে আস্তে ঢুকতে হবে, একদম তাড়াহুড়া করে চলবে না। আমাদের খুব ইম্পর্টেন্ট লেভেলে অলমোস্ট ট্যাপ করেছে, তারপরেও মার্কেট কিন্তু আপ ট্রেন্ডের মধ্যে রয়েছে, ব্রেকআউট অ্যান্ড রিটেস্ট অ্যান্ড দেন আপ ট্রেন্ডের মধ্যে রয়েছে। অ্যান্ড ডেইলিতে যদি লক্ষ্য করেন, ডেইলিতে যদি আমরা কিছুটা এগুলো ফেলানোর চেষ্টা করি, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যতক্ষণ পর্যন্ত, ভাই পরিষ্কারভাবে বলি, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত আমাদের এই 50 ডেইলি মুভিং অ্যাভারেজ ধরে আসে ভাই, উপরের দিকেই থাকবে, উপরে যেতেই থাকবে ইউএসডি ডমিনেন্স, মার্কেট পড়তে থাকবে, ঠিক আছে। আর এটাকে ব্রেকডাউন দিলে ফাইন, আমরা নিচে 100 যাবো, 100 ব্রেকডাউন দিলে আমরা উইকলি টাইম ফ্রেমের নিচে যে ডিসকাউন্ট লেভেল, যেহেতু 0.382 থেকে পাম্প করেছে, নিচের যে লেভেল রয়েছে আমাদের অলমোস্ট কোথায় রয়েছে, আরও নিচে রয়েছে 0.5 লেভেল ডিসকাউন্ট লেভেল, ওইদিকে পরে যাব, ঠিক আছে। তো একদম ক্লিয়ার ডাইরেকশন আমার অ্যানালাইসিস। সাময়িক এখন শর্টার টাইম ফ্রেমের জন্য যদি বলি, সাময়িক কিছুটা রিয়্যাক্ট আসলেও মার্কেটে এগেইন কিন্তু আমার ফল ডাউন করার চেষ্টা করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, অবশ্যই জয়েন করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।